আসসালামু আলাইকুম। আজ 22শে জুন 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধা ঘিরে বিদেশি গোয়েন্দাদের চাঞ্চল্যকর প্ল্যান। ডিসি সরোয়ার আলমকে প্রত্যাহারের রহস্য কি? ভারতকে পাকিস্তানের কঠোর হুমকি। এবার বিস্তারিত। সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রংপুর ও গাইবান্ধাকে টার্গেট করে এগুচ্ছে বিদেশি একটি গ্রুপ। গাইবান্ধাকে অস্থিতিশীল করার মাধ্যমে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। প্রথম পদক্ষেপ হিসেবে ওই চক্রটি গাইবান্ধাকে অস্থিতিশীল করার প্ল্যান নিয়েছে। এ কারণে সাম্প্রতিক সময়ে দুটি ঘটনা ঘটানো হয়েছে। প্রথমটি হচ্ছে গাইবান্ধার পলাশ বাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে 82 ফুট উঁচু একটি রাম মূর্তি নির্মাণ করা। ইতোমধ্যে মূর্তি নির্মাণে বিপুল অর্থের উৎস এবং এর বৈধতা নিয়ে স্থানীয় কিছু ধর্মভিত্তিক সংগঠনের আপত্তির মুখে 11 জুন 2026 তারিখে মন্দির কর্তৃপক্ষ মূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত ঘোষণা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে চক্রটি সংখ্যালঘুদের নাম ভাঙিয়ে এবং বিভ্রান্ত করে গুপ্ত হত্যা, সংঘর্ষ এবং সাম্প্রদায়িক সংঘাতের প্লট তৈরি করছে। অন্য পরিকল্পনাটি হলো বৃহত্তর রংপুর ও গাইবান্ধায় বিএনপি ও জামাতের মধ্যে সংঘাত তৈরি করে ফায়দা হাসিল। এর অংশ হিসেবে 21 জুন 2026 তারিখে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদলের নেতার ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে স্থানীয় যুবদল নেতা মুকুলের বাগবিতণ্ডা হয়। এর জেরে প্রতিবাদ করায় সাইফুল্লাহর উপর ধারালো অস্ত্র দিয়ে মুকুল হামলা করলে ঘটনাস্থলেই শিবির নেতার মৃত্যু হয়। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজন জড়িতকে আটক করেছে। গাইবান্ধার দুটি ঘটনাকে পর্যালোচনা করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিদেশি একটি গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে গাইবান্ধাকে অস্থিতিশীল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যুবদল নেতা মুকুলের সঙ্গে গোয়েন্দা সংস্থাটির নিবিড় সম্পর্ক রয়েছে বলেও স্থানীয় সাংবাদিকরা তথ্য দিয়েছেন। বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন, ভারতের চিকেন নেকের সঙ্গে বৃহত্তর রংপুর ও গাইবান্ধাকে সম্পৃক্ত করার একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে একটি গ্রুপ। আর সেই কাজের অংশ হিসেবে প্রথম পদক্ষেপে তারা রংপুর ও গাইবান্ধাকে উত্তপ্ত করতে চায়। এজন্য যা যা করা দরকার সেই পথেই এগুচ্ছে চক্রটি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারির ঘাটতির কারণে দ্রুততম সময়ের মধ্যে রংপুর গাইবান্ধায় আরও কয়েকটি ঘটনা ঘটবে, যা আন্তর্জাতিকভাবে ঢাকার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। গাজীপুর মহানগরে একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দুপুরে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামো। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিল থেকে এই বক্তব্য দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ভিডিওতে বক্তব্য দেয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেয়া কিংবা কোনো ধরনের সহিংসতা উস্কানি দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্সে পাহারা বসানো ইস্যুতে সমালোচনার পর সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। ২৭তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ পান সারওয়ার আলম। সিলেটে যোগ দেওয়ার পর প্রথম দিকে সারওয়ার আলমের বেশ কিছু কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়। তবে সম্প্রতি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কয়েক শত বছরের রেওয়াজ ভেঙে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেক সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান সারওয়ার আলম। এরপর সেই দানবাক্সের পাহারায় আনসার ও সিসি ক্যামেরা বসানো হয়। একই সঙ্গে মাজারে মদ গাঁজার আসর বন্ধেরও নির্দেশ দেন তিনি। সরকার মনে করছে শাহজালাল মাজারের ইস্যুকে ঘিরে মাজার সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হলে বিএনপির জনপ্রিয়তা কমতে পারে এবং আসন্ন সিটি নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গ। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায়। একই সঙ্গে বাংলাদেশ বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার যৌথ বিনিয়োগ আহ্বান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশের সঙ্গে ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি MBFTA সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়া। দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে এই সমঝোতা ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। চলতি বৈশ্বিক বাণিজ্য সংস্থার সঙ্গে সঙ্গতি রেখে একটি পারস্পরিক লাভজনক ও দূরদর্শী চুক্তি বাস্তবায়নে দুই পক্ষই তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করতে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে কাঠামোগত সংলাপের জন্য মালয়েশিয়া বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল JBC গঠনের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে দুই প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, হালাল শিল্প, শক্তি এবং অবকাঠামো খাতের মতো উচ্চ মূল্যমান শিল্পে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দ্বিপক্ষীয় শক্তি সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, LNG সরবরাহ, LNG অবকাঠামো এবং পেট্রোলিয়াম পণ্যের বিষয়ে দুই দেশের সরকারের মধ্যকার বিদ্যমান সমঝোতা স্মারককে পূর্ণ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে, যাতে পেট্রোনাস ও পেট্রো বাংলার মধ্যে সরাসরি আলোচনা এগিয়ে নেওয়া যায়। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান, কয়লা ও চুনাপাথরের মতো খনিজ সম্পদ উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর খাতে বিনিয়োগের জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবার ভারত প্রসঙ্গ। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লি জানিয়েছে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকবে। ওই কারণে ক্ষুব্ধ ইসলামাবাদ। খবর হিন্দুস্তান টাইমসের। খাজা আসিফ বলেছেন, পানি সংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। গত শনিবার ARY নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। পাকিস্তানের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য আসে এমন সময় যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারত জানিয়েছে ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত এক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বলছে, পাকিস্তান সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে। খাজা আসিফ অভিযোগ করেন, ভারত নাকি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এতে দেশটির প্রায় ১/৩ মানুষ পানির অভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি বেশি খারাপ। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে
64.1%, রাইস ক্যানালে 38% এবং দাদু ক্যানালে 82% পর্যন্ত ঘাটতি দেখা গেছে। সুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও নেতারা অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মনে করেন 56.4% ইসরায়েলি। তাদের ধারণা, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকা ভালোভাবে পালন করতে পারেননি। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত 17 থেকে 20 জুনের মধ্যে 3,644 জন অংশগ্রহণকারীর ওপর জরিপটি চালায় হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। জরিপ অনুযায়ী 56.4% মানুষ বলেছেন যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর পারফরম্যান্স ব্যর্থ বা খারাপ ছিল, আর মাত্র 26.5% তাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। এছাড়া 72.5% অংশগ্রহণকারী নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত হন যে ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। জরিপে আরও দেখা যায় 92.1% মানুষ মনে করেন ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে, আর 82.9% মনে করেন এই সংঘাত ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। এতে আরও বলা হয়েছে 87.8% অংশগ্রহণকারী মনে করেন ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি অথবা আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমেছে। মার্চে যেখানে 40.5% মানুষ তাকে প্রধানমন্ত্রীর পছন্দ হিসেবে সমর্থন করেছিল, জুনে তা কমে 29.4% নেমে এসেছে। অন্যদিকে 48.2% মানুষ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকলেও আর 20.9% এর বিরোধিতা করেছেন, আর বাকিরা কোনো মত দেননি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু করে। পরে 8 এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর বুধবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা সংঘাত শেষ করার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সমঝোতার সব দিক দিয়ে সংঘাত বন্ধ করা, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালী পুনরায় খোলা এবং ইরানের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না, এই খবর দিয়েছে শাফাক নিউজ। রোববার এক স্মরণ সভায় নেতানিয়াহু একথা বলেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, চলমান কূটনৈতিক আলোচনা যাই হোক না কেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। গত এক বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, সীমান্তবর্তী বাফার জোন থেকে ইসরায়েল সেনা সরাবে না। সীমান্ত এলাকায় সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক অভিযানও অব্যাহত থাকবে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় ইরানি তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের আলোচক দলের সদস্য হোসেইন ঘোরবানজাদেহ। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের বাকি ধারাগুলো কার্যকর হবে না যদি না লেবাননে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি চূড়ান্ত সমাধান অর্জিত হয়। ঘোরবানজাদেহ জানান, সুইজারল্যান্ডের আলোচনায় মূল বৈঠকের পাশাপাশি পৃথক কারিগরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বিভিন্ন প্রযুক্তিগত ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, কারিগরি পর্যায়ের আলোচনার ফল হিসেবে ইরানি তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করার বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কাতারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইরানের জব্দ থাকা সম্পদ মুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার সুইজারল্যান্ডের বুর্গেন স্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্পাদিত সমঝোতা স্মারকের ভিত্তিতে অনুষ্ঠিত এই আলোচনা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসানের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি ঝুঁকির মধ্যে আছো। একজন মানুষ তার জীবনে কখন ঝুঁকির মধ্যে থাকে? একজন মানুষ যখন যে কাজটি করছেন সেই কাজ সম্পর্কে যদি অজ্ঞ থাকেন বা কাজ সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে, তখনই কেবল বলা যায় যে তিনি ঝুঁকির মধ্যে আছেন। সুতরাং যে কাজই আমরা শুরু করতে যাব না কেন, ওই কাজ সম্পর্কে বা আমার শুরু করা প্রত্যেকটি কাজ সম্পর্কে আগে ধারণা রাখা প্রয়োজন। শুধু হালকা পাতলা ধারণা না, পরিপূর্ণ ধারণা থাকলে আমি যেমন সফল হতে পারবো, ঠিক তেমনি কাজটিও সুচারু সুন্দরভাবে পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।